কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এখানে আমার মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নিয়মিত অনলাইন ক্লাসের আজ মূলত আমাদের 18তম অনলাইন ক্লাস ফিনান্স ব্যাংকিংয়ের উপর। তো বিগত অনলাইন ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তো তার ধারাবাহিকতায় আজ মূলত আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টা কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো স্টুডেন্টস, তো আমরা চলে আসি আমাদের পাঠ্যসূচিতে। দেখি আজকে আমাদের পাঠ্যসূচিতে কি আছে। তো আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো মিতব্যয়ী ফরমেশের পরিমাণ নির্ধারণ, মজুদ পণ্য উপস্থাপনার উদ্দেশ্যাবলী, সর্বোচ্চ মজুদ, সর্বনিম্ন মজুদ, পুনঃফরমেশের স্তর, মিতব্যয়ী ফরমেশের সম্পর্কিত বিষয়াবলী, নগদ ব্যবস্থাপনা, নগদ রূপান্তর ও নগদ আবর্তন। এই বিষয়গুলো নিয়ে মূলত আজ আমরা আলোচনা করব। ন্যূনতম নগদ অর্থের পরিমাণ। ন্যূনতম নগদ অর্থের পরিমাণটা কি? তো তার আগে আমরা একটু দেখে নিই যে ন্যূনতম নগদ অর্থের পরিমাণটা কি। ন্যূনতম নগদ অর্থ হলো সেটাই যে আমাদের যে পরিমাণ অর্থ আমাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন পড়বে সেই অর্থটাই। যেমন এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে ন্যূনতম নগদ অর্থের পরিমাণ হলে কি প্রতিমার নির্দিষ্ট সময় তারল্য সংরক্ষণ করতে হয় তাকে বোঝায়। যত টাকা আমাকে মূলত সংরক্ষণ করে রাখতে হবে সেটাই হলো আমাদের ন্যূনতম নগদ অর্থের পরিমাণ। তো যেমন এখানে বলা হয়েছে কি 2 লক্ষ টাকা নগদ উদ্বৃত্ত চলতি সম্পদ হিসাবে রাখতে চান। এখানে 2 লক্ষ টাকা হতে আরএফএল লিমিটেড এর ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে দুটি পদ্ধতি আমরা এখানে বিবেচনা করতে পারি। পদ্ধতি দুটো কি? দুই ধরনের আমাদের নিয়ম ছিল এখানে। একটা দেখতে পারি কি বিক্রয়ের শতকরা হার পদ্ধতি, আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ পদ্ধতি। বিক্রয় শতকরা হার পদ্ধতিটা কি? বিক্রয় শতকরা হার পদ্ধতিতে হচ্ছে এই পদ্ধতিতে তার বার্ষিক মোট বিক্রয়ের একটি নির্দিষ্ট শতকরা হার তারল্য সংরক্ষণ করে থাকে। যেমন আরএফএল কোম্পানি বার্ষিক মোট বিক্রয়ের পরিমাণ 80 লক্ষ টাকা এবং আরএফএল লিমিটেড কোম্পানি 3% তারল্য সংরক্ষণ করে। তার মানে কি হচ্ছে এখানে 2,40,000 টাকা সবসময় আমাদের তারল্য থাকছে। এটা হচ্ছে বিক্রয় শতকরা হার পদ্ধতি। যত টাকা বিক্রয় হয় তার থেকে একটা পার্সেন্টেজ আমরা এখানে শতকরা হার হিসাবে রেখে দিচ্ছি। আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ পদ্ধতি। নগদ বহিঃপ্রবাহ পদ্ধতির সূত্রটা কি? বার্ষিক নগদ বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই অন্তঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ কত ছিল এখানে? 2 কোটি টাকা এবং আমাদের এখানে নগদ অন্তঃপ্রবাহ 40 বার শুরুতে প্রয়োজন হয়, তাহলে 40 দিয়ে ভাগ দিলাম, তাহলে 5 লক্ষ টাকা। তাহলে এখানে নগদ 5 লক্ষ টাকা পরিমাণ জমা রাখতে হবে। তো নেক্সট স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে আমাদের কি বলছে দেখা যাক। হ্যাঁ, পরবর্তী স্লাইডে বলছে কাম্য নগদ উদ্ধৃত। কাম্য নগদ উদ্ধৃত কত টাকা থাকতে হবে? এখানে কাম্য নগদ উদ্ধৃত বলতে কি বোঝাচ্ছে? কাম্য নগদ উদ্ধৃত অর্থের পরিমাণ বলতে বোঝায় কি পরিমাণ অর্থ হাতে বা ব্যাংকে রাখা উচিত তাকে বোঝানো হয়ে থাকে। নগদ অর্থের ঘাটতি যেমন কাম্য নয় তেমনি নগদ অতিরিক্ত অর্থ তাকে অলস পড়ে থাকা লাভজনক। সেজন্য মূলত আমার নগদ কাম্য উদ্ধৃত অর্থ মানে কত টাকা আমাকে বাড়তি থাকতে পারি বা রাখতে পারি সেইটা মূলত আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো এই নির্ধারণটা করতে গেলে আমাদের কি করতে হবে? যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা Q is equal to 2BT divided by I। এখানে কিউটা হচ্ছে কাম্য নগদের অর্থের পরিমাণ, প্রতিবার নগদ রূপান্তরের ব্যয়টাকে আমরা বি বলতে পারি, এবং টি হচ্ছে মোট নগদ বহিঃপ্রবাহের পরিমাণ ডিভাইডেড বাই আই, সুদের হার। তো একটা উদাহরণের সাহায্যে আমরা এটা দেখতে পারি। একটা উদাহরণের সাহায্যে আমাদের এখানে বলা আছে। এখানে উদাহরণটা কি? উদাহরণটা হলো
এখানে উদাহরণটা কি দেওয়া আছে? উদাহরণটা দেওয়া আছে রহিম এন্টারপ্রাইজ বার্ষিক নগদ বহিঃপরিমাণের পরিমাণ 15,000 টাকা, সিকিউরিটি বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর ব্যয় 70 টাকা, সিকিউরিটি থেকে আয় 14%, কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমাদের সূত্র অনুযায়ী আমরা এটা ফর্মুলাটা পাতাই, সূত্র অনুযায়ী ফর্মুলা পাতালে আমাদের কি আসবে? আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রতিবার নগদ বি সমান সমান 70 টাকা, টি সমান সমান দেওয়া আছে 15 লক্ষ টাকা এবং রেট অফ ইন্টারেস্ট 14%। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা রুট ওভার এটা করলে 38,729 টাকা। তো এটা সহজ একটি বিষয়। তো আমি পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি বলছে দেখি। নগদ ব্যবস্থাপনার কৌশল সমূহ। নগদ ব্যবস্থাপনার বেশ কিছু কৌশল আমাদের ফলো করতে হয়, এগুলোকে নগদ ব্যবস্থাপনা কৌশল বলা হয়ে থাকে। এবং এগুলোর মধ্যে প্রথমে কি মানে নগদ যে অর্থ যে টাকাগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা বিভিন্ন কৌশলে আমরা এগুলা ব্যবস্থাপনা করে থাকি। এগুলো প্রথম পদ্ধতিটা কি দ্রুত নগদ অর্থ আদায়, তারপরে প্রদেয় বিল দেরিতে পরিশোধ, দক্ষ মজুত পণ্য ব্যবস্থাপনা, দ্রুত নগদ অর্থ আদায় তার মানে কি আমরা যে টাকাগুলো পাবো সেগুলোকে খুব দ্রুত আদায় করব। প্রদেয় বিল দেরিতে পরিশোধ মানে আমরা যে টাকাগুলো বাকিতে আমাদের যে টাকাগুলো আমরা মানে বাকিতে ক্রয় করছিলাম সেই টাকাগুলো আমরা একটু দেরিতে দিব, কারণ তাহলে আমরা এই টাকাটা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবো। দক্ষ মজুত পণ্য ব্যবস্থাপনা মানে আমাদের মজুত যে পণ্যগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। চলতি মূলধন ব্যবস্থাপনার ধারণা। চলতি মূলধনটাকে কি বলা হয়? কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট মানে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সেগুলা সঠিকভাবে সম্পন্ন করার জন্য যে মূলধনের দরকার হয়ে থাকে সেগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করব, এটাই হচ্ছে মূলত চলতি মূলধন ব্যবস্থা। তো চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য আমাদের বেশ কিছু নীতি অবলম্বন করতে হয়। যেমন এই নীতিগুলোর মধ্যে কি চলতি সম্পত্তি এবং চলতি দায়ের ব্যবস্থাপনাই হলো চলতি মূলধন ব্যবস্থা। আর চলতি মূলধন ব্যবস্থা স্বল্পমেয়াদী সম্পদ ও দায় ব্যবস্থার সাথে জড়িত। এইখানে মূলত আমরা দেখতে পাচ্ছি চলতি মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য। ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি থাকতে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে প্রথম উদ্দেশ্য কোনটা? প্রথম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন এবং চলতি সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি। তার মানে কি আমাকে মূলত মুনাফা অর্জনের ক্ষেত্রে আমাকে এখানে মুনাফা অর্জনের ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা মুনাফাটা সঠিকভাবে অর্জন করতে পারি এবং ব্যবসার ক্ষেত্রে এটাকে কাজে লাগাতে পারি। তারপর দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকরণ। উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণের ক্ষেত্রেও আমাদের এটা কাজে লাগবে। তৃতীয়ত হচ্ছে যেটা চলতি সম্পদের কাম্য বিনিয়োগের নির্ধারণ সংরক্ষণ, স্থায়ী অস্থায়ী চলতি মূলধনের মাত্রা নিরূপণ ও সঠিক অর্থায়ন নীতি গ্রহণ, চলতি সম্পদ সুষম মিশ্রণ নির্ধারণ, তারল্য মুনাফা ও অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধন, মোট ও চলতি নিট সম্পদের পরিমাণ প্রকলন, চলতি দায় ও সময় মতো পরিশোধের জন্য ব্যবস্থাকরণ, তারল্য বৃদ্ধি সংরক্ষণ, ঋণাত্মক নিট চলতি সম্পদ নিয়ন্ত্রণ, সুলভ উৎস থেকে যুক্তিসঙ্গত সত্ত্বে অর্থায়ন, প্রাপ্য তারল্য বজায় রাখা, চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তার মানে কি চলতি মূলধন কি করতে হবে? চলতি মূলধন ব্যবস্থাপনাটা আমাদের সব থেকে মূলত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এর মাধ্যমে মূলত ব্যবসায় অগ্রগতি সাধন এবং ব্যবসার কার্যাবলী সংরক্ষণের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা এটাই দেখতে পারলাম যে আসলে চলতি মূলধনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পারলাম এই যে চলতি মূলধন কিন্তু ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় যদি আমাদের চলতি মূলধনের ঘাটতি পড়ে বা সঠিক পরিমাণে চলতি মূলধন না থাকে তাহলে আমরা সঠিক রূপে ব্যবসার কার্য সম্পাদন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই চলতি মূলধনকে আমাদের রাখতে হবে এবং চলতি মূলধন ব্যবস্থাপনা সঠিক হতে হবে। তো পরবর্তী টপিকসে চলে আসি, দেখি পরবর্তী টপিকসে কি দেওয়া আছে। চলতি মূলধনের প্রকারভেদ। চলতি মূলধনটা কি কি ধরনের হতে পারে? একটা হতে পারে ধারণা ভিত্তিক আর একটা হতে পারে সময় ভিত্তিক। ধারণা ভিত্তিককে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হলো মোট চলতি মূলধন, একটা হলো নিট চলতি মূলধন, আর সময় ভিত্তিককে স্থায়ী এবং পরিবর্তনশীল। মূলত চলতি মূলধনটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি। তো তোমাদের পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে তোমরা এভাবে চিত্র আকারে দেখাই দিবা।
তো আমরা এবার একটু ধারণাগুলো একটু আলোচনা করি। মোট চলতি মূলধনটা কি? মোট চলতি মূলধন হচ্ছে এগুলা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আসে এবং এইগুলা একটু মাথায় রাখার আসলে গুরুত্বপূর্ণ বিষয়। মোট চলতি মূলধনটা কি? একটি প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদের সমষ্টিকে মোট চলতি মূলধন বা মোট চলতি সম্পদ বলা হয়ে থাকে। একটি ফার্ম চলতি সম্পত্তিতে মোট যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তা মূলত মোট চলতি মূলধন। মোট চলতি মূলধন সমান সমান হাতে নগদ ব্যাংক জমা বা প্রাপ্য বিল প্লাস মজুত পণ্য প্লাস বাজারজাত সিকিউরিটি স্বল্পমেয়াদী বিনিয়োগ প্লাস অগ্রিম খরচ। সুতরাং কি দেখতে পাচ্ছি? মোট চলতি মূলধন। মোট চলতি সম্পত্তিকে আমরা মোট চলতি মূলধন বলতে পারি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? আমাদের যে যত সম্পত্তি আছে বা যা আছে সেগুলাকেই কিন্তু আমরা মোট চলতি মূলধন হিসাবে গণ্য করতে পারি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিট চলতি মূলধন। নিট চলতি মূলধনটা কি? মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পার্থক্যকে নিট চলতি মূলধন বলা হয়। নিট চলতি মূলধন ঋণাত্মক ও ধনাত্মক হতে পারে। মোট চলতি সম্পদের পরিমাণ মোট চলতি দায় অপেক্ষা অধিক হলে নিট চলতি মূলধন ঋণাত্মক হবে। মোট চলতি সম্পদের পরিমাণ মোট চলতি দায় অপেক্ষা কম হলে নিট চলতি মূলধন ঋণাত্মক হবে। তো আমরা সূত্র দেখতে পাচ্ছি এখানে কি? নিট চলতি মূলধন চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এরপরে আছে যেটাকে আমরা ভাগ করতে পারি, সময় ভিত্তিক ভাবে ভাগ করতে পারি। সময় ভিত্তিক ভাবে কি দেখতে পারি? কোনো প্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে যে পরিমাণ চলতি মূলধন দরকার হয় তাকে স্থায়ী চলতি মূলধন বলে। আর স্থায়ী চলতি মূলধনের অতিরিক্ত যে পরিমাণ চলতি মূলধন প্রয়োজন হয় তাকে পরিবর্তনশীল মূলধন বলে। আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখতে পারি। উদাহরণে দেওয়া আছে কি? এই অঙ্কটা দেখলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। অঙ্কটাতে দেওয়া আছে নগদ তহবিল 20,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা এবং সমাপনী মজুদ 40,000 টাকা, প্রাপ্য নোট 10,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, প্রদেয় নোট 5,000 টাকা, মূলধন 8,000 টাকা হলে নিট চলতি মূলধন নির্ণয় করো। তো চলতি সম্পদ সমান সমান কি? নগদ তহবিল প্লাস প্রাপ্য হিসাব প্লাস সমাপনী মজুদ প্রাপ্য নোট। তাহলে চলতি তহবিল 20,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, সমাপনী মজুদ 40,000 টাকা, প্রাপ্য নোট 10,000 টাকা। তাহলে চলতি সম্পদ কত হলো? আমার 1 লক্ষ টাকা। আর চলতি দায়টা কত হচ্ছে? প্রদেয় হিসাব প্লাস প্রদেয় নোট 15,000 টাকা, 5,000 20,000 টাকা। নিট চলতি মূলধন তাহলে কত আসতেছে? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ ছিল 1 লক্ষ টাকা, চলতি দায় ছিল 20,000 টাকা। তাহলে কত টাকা আসছে? 80,000 টাকা। নিট চলতি মূলধন আমরা এখানে দেখতে পাচ্ছি 80,000 টাকা। চলতি মূলধন ব্যবস্থাপনা নীতিসমূহ। চলতি মূলধনের ব্যবস্থাপনার জন্য আমাদের বেশ কিছু কৌশল বা আমাদের নীতি অবলম্বন করতে হয়, সেগুলাকেই হচ্ছে চলতি মূলধন নীতি বলতে পারি আমরা। তো এক্ষেত্রে মূলত আমরা তিনটি নীতিকে ফলো করে থাকি: সমন্বয় নীতি, রক্ষণশীল নীতি এবং কঠোর নীতি। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ টপিক। তো আমরা অলমোস্ট এই অধ্যায়টা শেষ করে ফেলছি। তো দেখি আমাদের সমন্বয় নীতিতে কি আছে। সমন্বয় নীতি অনুযায়ী চলতি মূলধন ব্যবস্থাপনা স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী উভয় উৎসকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এই নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান স্থায়ী মূলধন স্থায়ী চলতি মূলধনের অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদী উৎস, পরিবর্তনশীল চলতি মূলধনের অর্থায়নের জন্য স্বল্পমেয়াদী উৎস ব্যবহার করবে। অর্থাৎ স্বল্পমেয়াদী চাহিদা পূরণে স্বল্পমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয়। এ নীতিকে চলতি মূলধন ব্যবস্থাপনার আদর্শ নীতি হিসেবে গণ্য করা হয়, কারণ এই নীতি অনুসারে অর্থায়ন করলে প্রতিষ্ঠানের ঝুঁকি কমে ও প্রত্যাশিত মুনাফা বৃদ্ধি করে। তো আমরা এটাকে দেখলাম সমন্বয় নীতি। রক্ষণশীল নীতিতে কি হবে? সমন্বয় নীতিতে কি দেখতে পাচ্ছি একটু আমরা গ্রাফের মাধ্যমে দেখি। দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, পরিবর্তনশীল হচ্ছে স্থায়ী চলতি মূলধন, স্থায়ী চলতি মূলধন। সমন্বয় নীতি সবগুলোকে একসাথে সমন্বয় করে আমরা এখানে ব্যবহার করছি। কিন্তু রক্ষণশীল নীতিতে আমরা কি দেখতে পাচ্ছি? রক্ষণশীল নীতিতে কি হবে? যে রক্ষণশীল নীতিতে আমরা কি দেখতে পারবো? রক্ষণশীল নীতি অনুযায়ী স্বল্পমেয়াদী উৎস অপেক্ষা দীর্ঘমেয়াদী উৎসকে মূলধন সংগ্রহে অধিক অগ্রাধিকার দেওয়া হয়। তাহলে কি হচ্ছে? আমাদের রক্ষণশীল নীতিতে কিন্তু আমার স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী, কারণ দীর্ঘমেয়াদীটাকে কিন্তু বেশি মূল্যায়ন করা হবে। কারণ তার ফলে কি হবে? তার ফলে কিন্তু আমাদের এখানে আমাদের রিস্কের পরিমাণটা কম হবে।
এবং লাস্টে আমার যেটা আছে সেটা কঠোর নীতি। কঠোর নীতিতে কি দেখতে পাচ্ছি? কঠোর নীতি হলো দীর্ঘস্থায়ী উৎস অপেক্ষা স্বল্পমেয়াদী উৎসে মূলধনকে অগ্রাধিকার দেওয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই নীতি অধিক ঝুঁকিপূর্ণ হলেও কিছু সুবিধার কারণে এই নীতি অনুসরণ করা হয়। স্বল্পমেয়াদী উৎস হতে যে তহবিল সংগ্রহ করলে তহবিলের খরচ কম পড়ে, অর্থাৎ মূলধন ব্যয় হ্রাস পায়। এই নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পরিবর্তনশীল চলতি মূলধন সম্পূর্ণ অংশ বা স্থায়ী চলতি মূলধনের একটি অংশ স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করবে। স্থায়ী চলতি মূলধনে অবস্থিত অংশ দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করবে। তো তাহলে আমরা কি বুঝতে পারছি? মানে একটা অংশ আমরা দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করব এবং একটি আমরা স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করব। এবং এখানে কিন্তু কি হচ্ছে? এখানে স্বল্পমেয়াদী উৎস হতে আমরা অর্থটা বেশি সংগ্রহ করছি। তো এটাই ছিল মূলত আমাদের এই অধ্যায়ের শেষ বিষয়গুলো, আলোচ্য বিষয়গুলো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তো আমাদের তাহলে এখানে আলোচনা করছি কি নগদ ব্যবস্থাপনা কৌশল, চলতি মূলধন ব্যবস্থাপনা, চলতি মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য। এবং তোমাদের এইটা বাড়ির কাজ দেওয়া থাকে চলতি মূলধন ব্যবস্থাপনা নীতিসমূহ, এইগুলা বাড়ির কাজ হিসাবে গ্রহণ করতে হবে। তো আমরা পরবর্তী পাঠদানের ষষ্ঠ অধ্যায় প্রথম অংশ হিসেবে দেখব। তো আমি আমার এই পাঠদান শেষ করার আগে কিছু বিষয় একটু আলোচনা করে নিই। সেটা হলো আলোচনা করছি কিছু বিষয়, তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বিষয় এটা। ঠিক আছে, আমাকে দেখি আমি কোন উৎস, এই উৎস থেকে আমি ইনফরমেশন গুলো কালেক্ট করছি। এখানে আমার টোটাল ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা প্রয়োজন হলে আমার সাথে আরো কন্ট্যাক্ট করতে পারবে এবং দেখে নিতে পারো তোমাদের যে যে ইনফরমেশন গুলো প্রয়োজন। তো একটা বিষয় তোমাদের সবার সাথে আমি ক্লাস শেষে আলোচনা করতে চাই। আমাদের ফিনান্স ব্যাংকিং এর জন্য এবার যারা একাদশ শ্রেণীতে যারা এবছর পরীক্ষা দিবে তাদের সিলেবাস অলরেডি পাবলিশ করা হয়েছে। তাদের সংক্ষিপ্ত সিলেবাস আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি তোমাদের ওই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো, তো আশা করি তোমাদের পড়াশোনা কন্টিনিউ এবং সঠিকভাবে তোমরা করবে এবং কোনো সমস্যা হবে না। আর যে কোনো সমস্যায় তোমরা আমাকে নক করো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।